আরও একটা সুপার কোপা ডি স্পেনিয়ার ফাইনাল, আরও একটা এল ক্লাসিকো, ডর ভয় সবই আছে। বিকজ রাইট নাও বার্সেলোনা যেমন খেলতেছে, বার্সেলোনার প্লেয়াররা যেমন পারফরমেন্স করতেছে, বিশ্বের যে কোনো টিমই ভয় পাইতেছে শুধুমাত্র চেলসি আর পিএসজি ছাড়া। আমি এখানে জাস্ট মজা করছি। এখন এই যে এল ক্লাসিকো, লাস্ট এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারাইছে, শুধুমাত্র হারায় নাই, হানসি ফ্লিকের যে বাচ্চা কাচ্চারা ছিল এদের সবাইকে চুপ করায় ফেলছে। এখন আমি ইনস্টাগ্রামেও কোনো স্টোরি দেখতেছি না, কোনো হাইপ কিন্তু হইতেছে না, কারণ ওই যে চুপ করায় ফেলছে, এখন বলার মতো আর মুখ নাই। বাট রাইট নাও সিচুয়েশন একদম অন্যরকম। আমি হানসি ফ্লিককে নিয়ে ভাবতেছি না, আমি বার্সেলোনার টপ নচ পারফরমেন্স করা প্লেয়ারদেরকে নিয়ে ভাবতেছি না, আমি আমাদের কোচ জাভি আলোনজোর ট্যাকটিক্স, আমি আমাদের কোচ জাভি আলোনজোর সিস্টেম নিয়ে ভাবতেছি না, আমি চিন্তা করতেছি আমাদের প্লেয়ারদেরকে নিয়ে। আমি জাভি আলোনজোকে নিয়ে ভাবতেছি না, কেন? উনি জয় নিয়ে আসবে, উইন নিয়ে আসবে। আপনাদের কাছে যতটা ইজি মনে হইতেছে, আমাদের কাছে যতটা ইজি মনে হইতেছে যে দুই সাইড থেকে, এক সাইড থেকে কারেরাস পাস মারবে, এক সাইড থেকে আপনার ভালভার্দে আসবে, এমবাপ্পে স্কোর করবে, ভিনিসিয়াস জুনিয়র স্কোর করবে, ভাই এতটাও সহজ না। জাভি আলোনজোকে, রিয়াল মাদ্রিদকে, হানসি ফ্লিককে ফেস করতে হবে উইথ দ্য বল অ্যান্ড উইদাউট বলে। আপনারা যত কথাই বলেন, রেজাল্ট যাই হোক, এই যে হানসি ফ্লিকের এই বার্সেলোনা যেমন পারফরমেন্স করতেছে উইথ বল উইদাউট বলে, ম্যাক্সিমাম ম্যাচে যদি আপনারা দেখেন এদের বল পজিশন সব থেকে বেশি থাকে, 60-65%, 70%, প্রতিপক্ষ 25-30 এমন বল পজিশনে থাকতে পারে। সো বুঝতেই পারতেছেন এরা উইথ বল উইদাউট বলে সব দিক থেকে কিন্তু টপ নচ, মাস্টার ক্লাস। এই যে আমরা এত চিল্লাচিল্লি করি, এত কথা বলি যে হানসি ফ্লিক শুধুমাত্র হাইলাইনেই খেলে, এরা শুধুমাত্র হাইলাইনে খেলে না ভাই, এরা প্রেস করে, হাই প্রেস করে, বল লং বল পাস করে, এরা জাস্ট স্কোর করে বসে থাকে না, হাইলাইনে বসে থাকে না, এরা সব সাইড থেকে একদম পারফেক্টলি খেলতেছে। এখন রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনাকে হারাইতে চায়, জাভি আলোনজো যদি ট্যাকটিক্যালি হানসি ফ্লিককে আটকাইতে চায়, এখানে অনেক হিসাব নিকাশ আছে ভাই। এখানে জাভি আলোনজোকে হানসি ফ্লিকের সিস্টেম বুঝতে হবে। হানসি ফ্লিকের বার্সেলোনা উইথ বলে কিভাবে খেলে, উইদাউট বলে কিভাবে খেলে, ওইটা সর্বপ্রথম বুঝতে হবে। এই দুইটা ফ্যাক্ট যদি জাভি আলোনজো বুঝতে পারে, ধরতে পারে, তাহলে বার্সেলোনার সাথে উইন কোনো ব্যাপারই না। যেহেতু আপনি হানসি ফ্লিকের সব কিছু প্রেডিক্ট করতে পারেন, হানসি ফ্লিকের সিস্টেম প্রেডিক্ট করতে পারেন, হানসি ফ্লিকের লাইন আপ আপনি প্রেডিক্ট করতে পারেন। সো জাস্ট সিস্টেমটা যদি একটু ভালোভাবে আপনি ক্যাচ করতে পারেন, বার্সেলোনাকে আটকাইতে পারবেন। এটা আমার কাছে ইজি মনে হইতেছে। এখন বার্সেলোনা উইথ বল এবং উইদাউট বলে কিভাবে খেলে, কিভাবে আপনি আটকাইতে পারবেন, ওইটা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে দেখেন এই যে এইখানে হানসি ফ্লিক কি করে। নর্মালি রিয়াল মাদ্রিদের কাছে বল, ধরে নিন রিয়াল মাদ্রিদ বল পজিশনে আছে, হানসি ফ্লিক কি করে জানেন? হানসি ফ্লিকের প্লেয়াররা কি করে জানেন? এদের অ্যাটাকাররা প্রেস করা স্টার্ট করে, প্রেস করে উপরে আসে, এরপর হানসি ফ্লিকের যে দুই উইং ব্যাক বলতে ফুল ব্যাক, যারা উইং ব্যাক হিসেবে খেলে, ওই ফুল ব্যাক কিন্তু উপরে চলে আসে, আইসা প্রতিপক্ষের যেই ফুল ব্যাক এদেরকে প্রেস করে, এদেরকে হাই প্রেস করার চেষ্টা করে। বাট বার্সেলোনার যে মিডফিল্ডাররা এরা কিন্তু মিডেই থাকে। প্রেস করে কারা? প্রেস করে দুই ফুল ব্যাক, প্রেস করে সেন্টার ব্যাক থেকে যে কোনো কেউ আসে, এরপর অ্যাটাকাররা, মিডফিল্ডাররা মিডেই থাকে, এরা মিডে পজিশন নিয়ে থাকে। এখন যখন প্রেস করা শুরু করবে, 5-6 জন মিল্লা একসাথে প্রেস করবে, তখন কিন্তু মাদ্রিদ আটকায় যাবে। মাদ্রিদ কি করবে? পেছনে যাবে, বল কিন্তু পজিশনে আছে। এখন বার্সেলোনা যখন প্রেস করবে, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের কোনো অপশন থাকবে না, এরা বল পাস কোথায় করবে?
কোনো অপশন নাই, কারণ প্লেয়ার অলরেডি মার্কিংয়ে চলে আসছে, এরা হাই প্রেস করতেছে। তখন কিন্তু এইখানে একটা কাজ সব থেকে ভালোভাবে কাজে লাগবে। জাভি আলোনসোকে কি করতে হবে, আমাদের যে দুই উইঙ্গার থাকবে, রাইট উইঙ্গে যদি রদ্রিগো থাকে, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, ওই দুইজনকে ওই মোমেন্টে অ্যাডভান্স রোলে খেলাইতে হবে। কি করতে হবে, এদেরকে ফ্রন্টে রাখতে হবে, যারা প্রেস করতেছে প্রেস করুক, এই দুইজনকে ফ্রি করে দিন। এই দুইজন যখন ফ্রি হবে তখন আমাদের ফুল ব্যাক বা সেন্টার ব্যাক যার কাছে বল থাকুক, সে কিন্তু সরাসরি এদের কাছে পাস করতে পারবে, অ্যান্ড এরা বল রিসিভ করে সরাসরি অ্যাটাকে যাইতে পারবে। ওইখানে কি হবে, 1 ভার্সেস 1 সিচুয়েশন হইতে পারে, বা 1 ভার্সেস 2ও হইতে পারে। এখানে বিগ একটা চান্স আমি দেখতেছি, আমার মনে হইতেছে জাভি আলোনসো যদি এই সিস্টেমে যায়। আপনাকে কি করতে হবে, এই সিস্টেম বলতে এই সিস্টেমে কিন্তু আরও অনেক কাহিনী আছে। আপনাকে বার্সেলোনার প্লেয়ারদেরকে লোভ লাগাইতে হবে, ধীরে ধীরে নিচে নিয়ে আসতে হবে। আপনি সরাসরি অ্যাটাকে গেলে কিন্তু বার্সেলোনার সাথে পারবেন না। আপনাকে কি করতে হবে, এদেরকে নিচে নিয়ে আসতে হবে। নিচে আইনা দেন আপনাকে লং পাস করতে হবে, আপনাকে হাইলাইন ভাঙতে হবে। আর না হয় বার্সেলোনার বিপক্ষে স্কোর করা, আই থিঙ্ক আমার যেটা মনে হইতেছে, কঠিন হয়ে যাবে। যেহেতু এই সিস্টেমটা অনেক ক্লাবই ফলো করছে, বার্সেলোনার এগেনস্টে যারা খেলছে অনেক টিমই কিন্তু ফলো করছে। এরা কি করছে, যখন হান্সি ফ্লিকের টিম প্রেস করে একদম উপরে চলে আসে, প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনকে একদম ব্লক করে ফেলে, তখন এরা কি করছে, এরা লং পাসে খেলছে। ওই লং পাসটাই কিন্তু কাজে লাগছে। এখন বার্সেলোনার এই যে প্রেসিং, এইটাকে যদি আপনি ভাঙতে চান, এটাকে আটকাইতে চান, তাহলে আপনাকে এই সিস্টেম ফলো করতে হবে। এটা ছাড়া আমি আর কোনো অপশন দেখতেছি না। বার্সেলোনা প্রেসিংয়ে চলে আসলে, হাই প্রেস করা শুরু করলে আপনাকে উপরে স্পেস মেক করতে হবে। আপনার যে দুইজন উইঙ্গার থাকবে, এদেরকে দিয়ে আপনার গেম বের করতে হবে। হ্যাঁ, আপনার কাছে কিলিয়ান এমবাপ্পে থাকবে, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভয় আছে ভাই। এই যে অফসাইড ট্র্যাপ, ওইটা খুব ভালোভাবে কিলিয়ান এমবাপ্পের সাথে যায়। যে কোনো টিমই কিলিয়ান এমবাপ্পেকে অফসাইড ট্র্যাপে ফালাইতে পারে। হান্সি ফ্লিক তো ইজিলি ফালাইছে। সো এইখানে কি করতে হবে, আপনাকে অ্যাডভান্স রোলে খেলাইতে হবে রাইট উইঙ্গারকে, লেফট উইঙ্গারকে। আর না হয় বার্সেলোনার যেই হাইলাইন, এটা ব্রেক করা আই থিঙ্ক পসিবল না। এরপর আরও একটা সিস্টেম, উইথ দ্য বল। বার্সেলোনা যখন বল দখলে থাকে, তখন রিয়াল মাদ্রিদকে অ্যাকচুয়ালি কিভাবে খেলতে হবে, জাভি আলোনসোকে অ্যাকচুয়ালি কোন পরিকল্পনায় যাইতে হবে, এটাও কিন্তু একটা বড় ইস্যু। রিয়াল মাদ্রিদকে তখন কি করতে হবে জানেন, জাস্ট প্রেস করতে হবে। যতক্ষণ পর্যন্ত বার্সেলোনার দখলে বল থাকবে, ততক্ষণ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনো কিছুই করতে পারবে না। এটা একদম আপনারা ধরে নিন, রিয়াল মাদ্রিদ কিছুই করতে পারবে না। কারণ বার্সেলোনা এরা বল পজিশনে থাকে ম্যাক্সিমাম। ম্যাচের 75% বা 70% বল এদের দখলেই থাকে। এরপর এদের যে এদের বিল্ড আপ খুবই ভালো। আর বল পজিশনে রাখা যখন বার্সেলোনা প্রেস করে, প্রেসিংয়ে যায়, তখন এদের যে ফরমেশন, ওইটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এরা ফ্রন্ট 5, ফ্রন্ট 6 নিয়ে প্রেস করে। এখন এই যে এরা 5-6 জন নিয়ে প্রেস করে, এটাকে আটকানোর সিস্টেমও কিন্তু আছে। আপনাকে কি করতে হবে, জাভি আলোনসোকে কি করতে হবে, একদম শুরু থেকে প্লেয়ার মার্কিংয়ে যাইতে হবে। প্লেয়ার মার্কিংয়ে যদি না রাখে, ম্যান টু ম্যান, 1-2 জন প্লেয়ার না, ইম্পর্টেন্ট প্লেয়ার না, আপনাকে ম্যান টু ম্যান মার্কিংয়ে যাইতে হবে। আপনি যদি ম্যান টু ম্যান মার্কিংয়ে যাইতে পারেন, তাহলে এদের যে বিল্ড আপ, ওইটা কাজে আসবে না, এদের মধ্যে কানেকশন হবে না। আর যদি আপনি ম্যান টু ম্যান মার্কিংয়ে না যান, এদের বিল্ড আপ সুন্দর হবে, এদের প্রেসিং আরও স্ট্রং হবে। হ্যাঁ, এরা ম্যান টু ম্যান মার্কিংয়ে থাকেও কিন্তু স্পেস মেক করতে পারবে। আর যদি ম্যান টু ম্যান মার্কিং না থাকে, প্লেয়ার ছাইরা দেয়। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কি করছে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যেই পরিকল্পনা নিয়ে গেছেন, যে পরিকল্পনায় খেলছেন, ওই পরিকল্পনায় গেলে ভাই 5-6 গোল ইজিলি কনসিড করবেন, এটা একদম শিওর। হান্সি ফ্লিক একদম ডিস্ট্রয় করে ছেড়ে দিবে। এখন আমার যেটা মনে হইতেছে, 4-4-2 হয়তো ভালো হইতে পারে,
যেহেতু আমাদেরকে মিড ব্লক করতে হবে, সো মিডে আমাদের 4 জন প্রয়োজন। ডিফেন্সিভ লাইনকে সলিড রাইখা মিডের দায়িত্ব থাকবে মিড একদম ব্লক করে ফেলো। আমাদের ডাবল পিভটে যে 2জন প্লেয়ার থাকবে, চুয়ামেনি আর কামাভিঙ্গা হয়তো আসতে পারে, এই 2জনের কাজ থাকবে মিড ব্লক করে রাখার, সাথে সাথে ডিফেন্সিভ লাইনকে হেল্প করার। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার এই ম্যাচে আমাদের কি প্লেয়ার হইতে পারে? জুড বেলিংহাম। এল ক্লাসিকোতে জুড বেলিংহাম ভাই টপনচ, শুধুমাত্র এল ক্লাসিকোতে না, জুড বেলিংহাম যতগুলো ম্যাচ খেলছে সবগুলো ম্যাচেই কিন্তু জুড বেলিংহামের পারফরমেন্স ছিল দেখার মতো, তার ইম্প্যাক্ট থাকে অনেক বেশি। এখন এই ম্যাচে জাভি আলোনসোকে কি করতে হবে? জুডকে আপনি ছেড়ে দেন একদম, জুডকে আপনি জোন ভাগ করে দিয়েন না, এটা তোমার এরিয়া, তুমি এইখানে খেলো, এমন দিলে বিপদ হবে ভাই। জুডকে আপনাকে একদম ছেড়ে দিতে হবে, সব ফ্রিডম আপনি জুডকে দিয়ে দেন। জুড সব জায়গায় খেলুক, সে ভালো পারফরমেন্স করবে। লাস্ট এল ক্লাসিকোতে কেমন করছে? আপনার ওই সিস্টেমটা ফলো করতে হবে। অ্যাকচুয়ালি জুড বেলিংহাম কেমন খেলে তাকে ওইভাবে খেলান। তবে এখানে আমার একটা ব্যাপার সন্দেহ লাগতেছে, হানসি ফ্লিক হয়তো একজন প্লেয়ার স্যাক্রিফাইস করবে। একজন প্লেয়ার স্যাক্রিফাইস করবে বলতে হয়তো একজন প্লেয়ারকে উনি রাখতে পারে শুধুমাত্র জুড বেলিংহামকে মার্কিংয়ে রাখার জন্য। ওই প্লেয়ারের কাজই থাকবে জুড বেলিংহামকে মার্কিংয়ে রাখার। জুড বেলিংহাম যেখানে যাবে ভাই তুই তার পেছনে পেছনে থাক, শুধুমাত্র তাকে ব্লক কর, এমনটাও হইতে পারে। এখন আমি যেটা বলছি, জুড বেলিংহামকে ছেড়ে দিতে হবে ভাই। জুড বেলিংহাম আনপ্রেডিক্টেবল প্লেয়ার, হানসি ফ্লিক বুঝতেই পারবে না জুড বেলিংহাম কোন রোলে খেলতেছে, সে কোথায় খেলবে, কেমন খেলবে। ইভেন হানসি ফ্লিক না, বার্সেলোনার প্লেয়াররাও ধরতে পারবে না অ্যাকচুয়ালি জুড বেলিংহামের রোল কি। এরপর আমাদের মিডে কিন্তু ক্রিয়েটিভিটি নাই। আমাদের গেম বের করতে হবে কোথায় থেকে? আমাদের গেম বের করতে হবে উইং থেকে, আমাদের গেম বের করতে হবে ডিফেন্সিভ লাইন থেকে, আমাদের গেম বের করতে হবে প্রেস করে, যেহেতু আমাদের মিডে কোনো ক্রিয়েটিভিটি নাই। সো আমাদের মিডের একমাত্র কাজ থাকবে মিড ব্লক করা। যত কিছুই হোক বার্সেলোনার অ্যাটাককে মিডে আটকাইতে পারলে ভাই ম্যাচ আমাদের। এখন জাভি আলোনসো কোন পরিকল্পনা নিয়ে আসবে ভাই এটা কিন্তু আমরা জানি না। জাভি আলোনসোর পরিকল্পনা, সিস্টেম, ফরমেশন ওইগুলা প্রেডিক্ট করার ক্ষমতা এখন পর্যন্ত আমাদের হয় নাই। তবে আমি এটা বলতে পারি জাভি আলোনসো একটা সঠিক সিদ্ধান্ত নিবে, জাভি আলোনসো একটা সিস্টেমে আসবে, ওনার ট্যাকটিক্স ফুল ট্যাকটিক্স নিয়ে আসবে। এখন বাকিটা আমাদের প্লেয়ারদের উপর। এরপর ইন্টারেস্টিং বিষয় হইতেছে ফাইনাল ম্যাচ। হানসি ফ্লিক ফাইনালে কখনো হারে নাই, 7 ফাইনাল 7 উইন। এর থেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে হানসি ফ্লিকের লাস্ট যে 5 ম্যাচ, ওই 5 ম্যাচে এরা ক্লিন শিট রাখছে, এরা গোল হজম করে নাই। এর উপর আরও ইন্টারেস্টিং বিষয়, লাস্ট 9 ম্যাচ এরা আনবিটেন। সো বুঝতে পারতেছেন হানসি ফ্লিকের বার্সেলোনা কতটা কনফিডেন্স নিয়ে এল ক্লাসিকো খেলবে, রিয়াল মাদ্রিদকে ফেস করবে, ফাইনাল খেলবে। আমি ম্যাচের কোনো প্রেডিকশন দিতে পারবো না ভাই, তবে আমি এইটুকু হোপ করতে পারি জাভি আলোনসোর উপর আমার বিশ্বাস আছে। এই ম্যাচে জাভি আলোনসো যে কোনোভাবেই হোক উইন করে ফেলবে অ্যান্ড রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে।